আর এবার আপনাদের দেখাবো কলকাতায় ফের টার্গেট একাকী বৃদ্ধা। এবার সিআর অ্যাভিনিউয়ে বেপরোয়া ডাকাতি, রাতে বাড়িতে দুষ্কৃতী হানা, শয্যাশায়ী মহিলার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে গয়না টাকা লুট। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, বারবার সফট টার্গেট হচ্ছেন এই বয়স্করা, এবার ঠিক কি ঘটেছিল, পুলিশ কি বলছে? দেখো, একেবারেই সিআর এভিনিউর মতো জায়গা, সেখানে গত বুধবার দিন রাত 11:30 নাগাদ যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এক দুষ্কৃতী আসেন, ধারালো অস্ত্র দেখিয়ে এই যে বৃদ্ধা, তিনি দীর্ঘদিন ধরে এখানে শয্যাশায়ী এবং তিনি এখানে থাকেন, একাই থাকেন, তাকে ধারালো অস্ত্র দেখিয়ে 15,000 টাকা নগদ এবং লক্ষ লক্ষ টাকা গয়না লুটের ঘটনা সামনে আসে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই বৃদ্ধার সঙ্গে একজন পরিচারিকা এবং একজন কেয়ারটেকার থাকতো। সেই কেয়ারটেকারকে ইতিমধ্যে বরতলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের সন্দেহ এখানেই যাচ্ছে, যখন ঘটনাক্রম জানা হয়েছে বৃদ্ধার কাছ থেকে, তখন জানা গেছে যে এই কেয়ারটেকার ঠিক যেদিন ঘটনা ঘটে তখন জল নেওয়ার জন্য বৃদ্ধাকে জানান এবং ওপর থেকে রিমোট কন্ট্রোল সুইচের মাধ্যমে কেয়ারটেকারের গলা শুনেই কিন্তু বৃদ্ধা দরজা খুলে দেয় এবং তারপরই নাকি কেয়ারটেকারের সঙ্গে সঙ্গে সেই দুষ্কৃতী বৃদ্ধার ঘরে প্রবেশ করে। কিন্তু অন্যদিকে যখন এই কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বরতলা থানায়, তিনি অন্য ধরনের বিবৃতি দিচ্ছেন। তিনি জানাচ্ছেন যে এই যে গেট তোমাকে দেখাবো, এই যে বাড়িতে ঢোকার সামনেই এই লোহার বড় গেট থাকে এবং এই গেটেই কেয়ারটেকার থাকেন। সেই কেয়ারটেকারকে নাকি দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখান এবং তার কারণেই কিন্তু কেয়ারটেকার ভেতরে প্রবেশ করে। অর্থাৎ কেয়ারটেকারের একাধিক কিন্তু যে বিবৃতি, তিনি যে বক্তব্য পুলিশের কাছে রাখছে, তাতে একটা সন্দেহ প্রকাশ আসছে পুলিশের কাছে এবং সেখানেই বোঝা যাচ্ছে যে এটা আদত কি পরিকল্পিত ছিল। কারণ বৃদ্ধা দীর্ঘদিন ধরে শয্যাশায়ী, এখানে তার পরিবারে কেউ থাকেন না, তার মেয়ে রয়েছে, তারা ব্যাঙ্গালোরে থাকে এবং প্রায় 35 বছর ধরে যে পরিচারিকা তিনি বৃদ্ধার সঙ্গে থাকেন এবং এই কেয়ারটেকারও বেশ কিছু বছর ধরেই এখানে কাজ করে। অর্থাৎ কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিন্তু একাধিক তথ্য মিলছে এবং একাধিক জায়গায় একাধিক মন্তব্য করছেন তিনি। যে বিষয়টি এখানে সামনে আসছে, যখন তিনি বলছেন যে ধারালো অস্ত্র তাকে দেখে বাড়ি প্রেমিসিসে প্রবেশ করা হয়, কিন্তু অন্যদিকে বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বৃদ্ধা কিন্তু কেয়ারটেকারের গলা শুনেই, তার যে হাতে যে রিমোট থাকে যার মাধ্যমে তার বাড়ির ভেতরে যে প্রবেশ দ্বার খোলা হয়, তিনি তারপরেই কিন্তু দরজা খোলে। অর্থাৎ এখানেই পুলিশের সন্দেহ হচ্ছে এইরকম একটা ঘটনা সিআর এভিনিউর মতো জায়গায় রাত 11:30 সময় ঘটে, সেক্ষেত্রে পরিকল্পিত কিনা এবং কারা এই ঘটনা ঘটালো, ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ আবারও সফট টার্গেট সেই নিঃসঙ্গ বার্ধক্য এবং নিঃসঙ্গ বৃদ্ধারা এখনো দুষ্কৃতীদের সফট টার্গেট হচ্ছে। এই ঘটনা তারই প্রমাণ। আমাকে গেট খুলতে বলেছে, গেটটা খুলে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি, আমি নিচেও নামিনি। আমি জানি না এদের কেয়ারটেকার। 25 বছর। 35 বছর। তাই শুধু ম্যাডাম থাকে, আর কেউ থাকে না। ছেলে মেয়ে কোনো কেউ? না, হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, সব দিল্লি, ব্যাঙ্গালোর, এতে 3 মেয়ে থাকেন। একাই থাকেন? হ্যাঁ, উনি একাই থাকেন। ফিমারবোন ফ্র্যাকচার হয়ে গেছে। আচ্ছা, এয়ারপোর্টে পড়ে গিয়ে হয়েছিল মাস দেড়েক আগে। উনি তো একদম শয্যাশায়ী, অপারেশন হয়েছে, শুয়ে আছেন। আপনি কি একা থাকেন? হ্যাঁ, একাই থাকেন। আর বাড়ির তলায় কে কে থাকে? কে আছে বাড়িতে? ওনার কিছু লোকজন আছে, কেয়ারটেকার আছে, কিছু পরিচারিকা আছে। ওই তার আগের দিন। এবং ভদ্রমহিলার যা শারীরিক অবস্থা, উনি হাঁটাচলা করতে পারেন? না, পারেন না। কেন পারেন না? ওনার তো ভেঙে গেছে, ফিমারবোন ভেঙে গিয়ে অপারেশন হয়েছে। এখন ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি? হ্যাঁ। পুলিশ অফিসারকে তুলোধনা কোর্টের। গলফ গ্রিন মামলায় ফের কাঠগড়ায় তদন্তকারী অফিসার। তদন্তের দায়িত্ব বিভাগীয় ডিসিকে দিল হাইকোর্ট। প্রয়োজনে নতুন ইনভেস্টিগেটিং অফিসার নিয়োগের স্বাধীনতা কোর্টে। গলফ গ্রিন মামলায় নতুন চার্জশিট পেশের নির্দেশ। 1 মাসের মধ্যে নতুন চার্জশিট পেশের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পুলিশ অফিসারকে রীতিমতো তুলোধনা কোর্টের। গলফ গ্রিন মামলায় ফের কাঠগড়ায় তদন্তকারী অফিসার এবং প্রয়োজনে নতুন তদন্তকারী অফিসার নিয়োগের স্বাধীনতা দিল কোর্ট। গলফ গ্রিন মামলায় নতুন চার্জশিট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যেই নতুন চার্জশিট পেশ করতে নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
নিউটাউনের ভয়ঙ্কর ঘটনার পর এবার রিক্সা চালকদের পরিচয়পত্র বিলি করা হচ্ছে। বিধাননগরে রিক্সা চালকদের আই কার্ড দেওয়া হচ্ছে এবং আই কার্ডের সঙ্গে বিলি করা হচ্ছে পরিচয়পত্র। পুলিশ ও পরিবহন দফতর পরিচয়পত্র বিলি করছে। কার্ডে চালকদের ফোন নাম্বার থাকছে এবং ঠিকানারও উল্লেখ রয়েছে। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, এই যে রিক্সা চালকদের পরিচয়পত্র বিলি করা হচ্ছে, কেন এর প্রয়োজন পড়লো? নিউটাউনে যে ঘটনা, নাবালিকা খুন এবং ধর্ষণ, পরবর্তী ক্ষেত্রেই কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার দেখা গেল সল্টলেকের যে ই রিক্সা চালক, তাদের হাতে তুলে দেওয়া হলো পরিচয়পত্র, সঙ্গে 3টি সার্টিফিকেট। একটি সার্টিফিকেট পশ্চিমবঙ্গ পুলিশ, একটি পশ্চিমবঙ্গ পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অন্যদিকে বিধাননগর পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও পশ্চিমবঙ্গ সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিধাননগর শাখার আইডেন্টিটি অনুমতি সার্টিফিকেটও এই চালকদের দেওয়া হলো। এবং যেখানে চালকদের ছবি, ফোন নাম্বার থেকে শুরু করে একাধিক সমস্ত ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে। কারণ সল্টলেকে থেকে শুরু করে বিধাননগর পুলিশ একেবারে এর আগেই নিউটাউনের যে ঘটনা, সেই ঘটনার শিক্ষা নিয়ে কিন্তু একাধিক এই পদক্ষেপ নিয়েছিল। সেই কারণেই কিন্তু এই পদক্ষেপ ইতিমধ্যেই সল্টলেকে নেওয়া হলো। গোটা সল্টলেকে এখনো পর্যন্ত 91টি ই রিক্সা রয়েছে, যেখানে প্রায় 2000-এর বেশি কিন্তু এই ই রিক্সা চলে। এবং সেই কারণেই ই রিক্সা চালকদের কি সঙ্গে পরিচয়পত্র রাখতে হবে সবসময় যখনই তারা রাস্তায় বেরোবেন? বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেখানে কিন্তু বলা হচ্ছে এই রিক্সা চালক যখন রিক্সা চালাবে তাদের নির্দিষ্ট এই পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, যাতে কোনো এই যে নিউটাউনের যে ঘটনা, সেই ঘটনাকে শিক্ষা নিয়ে কিন্তু এই পদক্ষেপ বলে এমনটাই স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ অনুপ। সুগন্ধির আড়ালে মাদক পাচারের ছক কষা হচ্ছিল। নদিয়ার কৃষ্ণনগরে পুলিশি তৎপরতায় বানচাল হলো সেই ছক। 12 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং এ ট্রাক আটক করা হলো। কলকাতা থেকে বহরমপুরে নিয়ে যাওয়া হচ্ছিল সুগন্ধি, দাবি করেছেন চালক। পুলিশি তল্লাশিতে 8 ড্রাম ভর্তি হেরোইন তৈরির কাঁচামাল উদ্ধার হয়েছে। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, আর কি জানা যাচ্ছে এই যে কারবার চলছিল সেটা কতদিন ধরে চলছিল, কারা কারা রয়েছে এর পিছনে, পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 2 জনের বাড়ি রাজস্থান এবং 1 জনের বাড়ি উত্তরপ্রদেশ। এবং মূলত ওই দিক থেকে কিন্তু এই কাঁচামাল আমদানি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তবে ধৃতদের আজকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে এবং হেফাজতে নিয়ে কিন্তু পরবর্তী জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে যে মালগুলো তারা কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় ডেলিভারি করার পরিকল্পনা ছিল বা কে এই চক্রের সঙ্গে যুক্ত। এটা স্থানীয় প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে যে পলাশিপাড়া থানার বেশ কয়েকটি গ্রাম কিন্তু হেরোইনের আতুর ঘর বলে পরিচিত। সেখানে বিভিন্ন কুটির শিল্পে পরিণত হয়েছে হেরোইনের কারবার এবং সেখানে হেরোইন যেমন তৈরি হয় এবং সেই তৈরি হেরোইন কিন্তু এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, জেলা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু সেখান থেকে হেরোইন সরবরাহ করা হয়। তা মূলত সেইখানেই কি এই কাঁচামাল নিয়ে যাওয়া হচ্ছিল তার থেকে তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। ধন্যবাদ সমীর। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা গাড়িতে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আসছে কলকাতা থেকে, আমাদের কৃষ্ণনগরের দিকে আসছিল। তো আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম এবং আমরা জোড়াকুটিতে এখানে অ্যাপ্রিহেন্ড করি গাড়িটিকে। তার সাথে 3 জন ড্রাইভার সমেত 3 জনকে আমরা এখানে অ্যাপ্রিহেন্ড করেছি। 8টা ড্রাম পেয়েছি, যেখানে প্রত্যেকটা ড্রামে অ্যাপ্রক্সিমেটলি 60 লিটার্স করে অ্যাসেটেট অ্যানহাইড্রাইড বলে একটা কেমিক্যাল পাওয়া গেছে। ভাঙড়ের বামুনঘাটায় নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ। লেদার কমপ্লেক্স থানার জালে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 3। স্থানীয় অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় নেতার কুকীর্তি, টানা হেঁচড়ায় ছিঁড়ে যায় কিশোরীর পোশাক। প্রতিবাদ করলে হামলা নাবালিকার পরিবারের উপরেও। নেতার বিরুদ্ধে সদাল বলে হামলার অভিযোগ। কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কল্যাণ, কি অভিযোগ, কি ঘটেছে? একেবারেই মিমি জানিয়ে রাখি, এই বামনঘাটা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানেই কিন্তু দিনের বেলাতেই এই ঘটনা ঘটেছে। দিনের বেলাতে অনুষ্ঠানের শেষে যখন একটি রিচুয়াল চলছিল সেই সময় কিন্তু এই তৃণমূল নেতা ওই নাবালিকার সঙ্গে এই কুকীর্তি করে এবং সেই ঘটনার প্রতিবাদ করলে সন্ধ্যাবেলা তার পরিবারের সদস্যদেরকে মারতে উদ্যত হয় ওই তৃণমূল নেতা সহ তার দলবল। ঘটনাস্থলে ছিল উত্তর কাশীপুর থানার পুলিশ, ঘটনাস্থলে ছিল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। লেদার কমপ্লেক্স থানার পুলিশের সামনেই
কিন্তু এই ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুততার সঙ্গে প্রাথমিকভাবে ঘটনাটি আটকালেও পরে কিন্তু ওই নাবালিকা লেদার কমপ্লেক্সে লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই কিন্তু এই তৃণমূল নেতা সহ তার দুই সাকরেদ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। একদিকে যেমন এই চিরঞ্জিত মণ্ডলের নাম উঠে আসছে, তারই পাশাপাশি তার সাকরেদদেরও কিন্তু নাম উঠে আসছে যে তারাও কিন্তু এই এলাকার যে সমস্ত মহিলারা ছিল তাদের সঙ্গে বাজে ব্যবহার করেছে, মারধরের ঘটনা ঘটিয়েছে। এই যে তৃণমূল নেতা, একদিকে যেমন চিরঞ্জিত মণ্ডল তৃণমূল নেতা, তারই পাশাপাশি সেই কিন্তু এই বামনঘাটা যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক, তারই পাশাপাশি বামনঘাটাতে যে একটি হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। ফলে এতটাই প্রভাবশালী এই চিরঞ্জিত মণ্ডল, সে কিন্তু এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পর কার্যত আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। ওই যে নাবালিকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, লিখিত অভিযোগের ফলে পুলিশ গ্রেপ্তার করলো। ঘটনার পর থেকেই কিন্তু যথেষ্ট আতঙ্কিত ওই নাবালিকা সহ তার পরিবারের সদস্যরা। হাঁড়ি ভাঙার জন্য একটা আমাদের গামছা নিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে। মেয়েরা আনন্দ করছে, বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই সব মেয়েই ছিল। যে কজন 4টে ছেলে মদ খেয়ে এসে ওর মধ্যে গেল কেন, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ছাড়ছে না গো। মেয়েরাও গামছা ছাড়ছে না, এরাও টানা হিরা করছে তাদের গায়ের উপরে পড়ে, জামা ছেড়ে দিয়েছে। আমাদের ওই চিরঞ্জিত, বসুদেব আছে, ভেলটা আছে, এরা আমাদের পাড়ারই ছেলে সব। আমাদের মারতে আসে, বলছে পিঠে আদা মারা করে দেবো। রান্নার হুমকি দিয়েছে। হ্যাঁ, কালকে যখন আমাদের পূজা মণ্ডপে একটা রিচুয়াল হয়, প্রত্যেক বছর গামছা টানাটানিতে মেয়েরাই উপস্থিত থাকে, সেখানে কোনো ছেলেরা উপস্থিত থাকে না। ওরা এসে এবার সব মেয়েগুলোর উপরে হামলে পড়ে, দিয়ে আমি একদম নিচেতে ছিলাম। অনেক জায়গায় ক্ষত করে দিয়েছে, হয়তো সেসব জায়গার কথা বলাও যায় না। পরবর্তীকালে কিছু ক্ষতি করতে পারে ওরা, এই আশঙ্কা করছো তুমি? আমি চাইছি এই সব মানুষগুলো যেন জেলে হোক, এরা যেন কখনো বেরোতে না পারে। আর অ্যাসিড হামলার হুমকিতে যৌন নির্যাতন, শারীরিক সম্পর্কের ভিডিও তুলে ব্ল্যাকমেল। বারুইপুরের ঘটনা, বারুইপুরের নাবালিকাকে হেনস্থার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। আরো কথা বলবো, জানবো। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, ছাত্রী তাকে ডাক্তার অ্যাসিড হামলার হুমকি দিয়ে নাবালিকাকে এক প্রতিবেশী তাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ, এমনকি ধর্ষণের সেই ভিডিও সে তুলে রাখে এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরেই তার বাড়ির লোক জানতে পারে। এবং এই ঘটনায় ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করে আজই তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তার বাবা মা কাজের সূত্রে প্রতিদিনই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যেতেন। স্কুলে যাওয়ার পথে তাকে অ্যাসিড মারার হুমকি দেন ওই প্রতিবেশী যুবক এবং তাকে দিনের পর দিন যৌন নির্যাতন করতে থাকে। এরপর সেই যৌন নির্যাতনের ছবি সে ভিডিও করে রাখে এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন আত্মীয়র কাছে পাঠানোর পরে তারা বিষয়টি জানতে পারেন এবং বারুইপুর থানায় গিয়ে তারা অভিযোগ দায়ের করেছে। অনেক ধন্যবাদ অর্পণ। আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে যাই, আমার কেউ থাকি না। সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো, মারের ভয়, আমাদেরও ভয় দেখাতো, বাবা মা মেরে দেবো, অমুক করবো তুমুক করবো, শারীরিক সম্পর্ক করতো। ছবি তুলে যে ফোনে নানান দিকে ছড়াচ্ছে। আপনারা কি চাইছেন? এই অভিযুক্ত শাস্তি পায়। সূর্য দাস, সে এসে আমার মেয়ের সঙ্গে নোংরামি করে, জোর জবরদস্তি ভয় দেখিয়ে ওকে ঠেট দেয়। এই কাউকে যদি বলেছিস তোর মুখে অ্যাসিড ঢেলে দেবো, তোর গলা দিয়ে টাঙিয়ে দেবো, তোর মা বাবাকে খুন করে দেবো। হ্যাঁ, ওর সাথে নোংরামি করেছে এবং নোংরা ফটোগুলো আমাদের আত্মীয় স্বজনদের আমাদেরকে বেলানো। আমি চাই ওকে শাস্তি হোক।